পাপী আমি তা তো জানি, বুঝেও বুঝি না, জন্ম নিয়েও কেন আমি মানুষ হলাম না। নিজের পাপে নিজে আমি জ্বলে পুড়ে অজান পথ চলেছি। হায়, গানটা যখন রেকর্ডিং করবো 3 দিন খুব গাচ্ছি আর খালি প্র্যাকটিস করছি। একদিন হঠাৎ মা এসে বলল, কি পাপ তুই করলি রে? বললাম, মা তোমার দয়া এখনো পাপী হয়নি। গানে গানে কতগুলো বছর কেটে গেল, 4-5 দশক তো হচ্ছে। বাবা ছেলের গল্প শুনতে চাই, হাবিব ওয়াহিদ এবং আপনি। হাবিব ওয়াহিদকে আমি যেটা বলবো, সঙ্গীত জগতে একজন ট্যালেন্ট, আমাদের দেশে অনেক ট্যালেন্টের মাঝেও সেও একজন। ওর একটি গুণ আমি খেয়াল করি। কি সেটা? ও যখন নিজে গান করে বা অন্যকে গাওয়ায়, ওর মন মতো না হওয়া পর্যন্ত সেটা বাপকেও ছাড়ে না। এবারের কোরবানির ঈদ আপনার কেমন কাটলো মুন্সিগঞ্জে? এই বয়সে তো বরাবরের মতোই, তবে আজকে প্রায় 50 বছর চলে গেল। হ্যাঁ। তো সবচেয়ে মজার ব্যাপারটি হলো কি? এই যে এবারের ঈদের আনন্দবেলায় আমাকে আমন্ত্রণ জানালো একটা গান করবে। আচ্ছা, কবির বকুল। কবির বকুল ভাই। হ্যাঁ, তা আমাকে বললো, আমি বললাম হ্যাঁ করবো। কি নতুন গান? বলে না, অন্য কোনো গান না, আপনাকে ওই এমন একটা মাদেনে গাইতে হবে। এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। তো 50 বছর একটি গান যখন মানুষ শুনতে চায়, একটি শিল্পীর আর কি চায়? ঈদ মোবারক। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএস শৈশবের ঈদে। সঙ্গে রয়েছি মৌ, আর আজ আমার সঙ্গে রয়েছেন একজন জীবন্ত কিংবদন্তি, যিনি সঙ্গীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। যদি একটু একটু করে এক একটি গানের কথা বলি, সেই মামনিয়া, এমন একটা মা দেনা, এই জেলার প্রাণে সহে না, এমন অসংখ্য গান আসলে তিনি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন, এবং গানের জন্য, সুরের জন্যই তাকে আমরা অসম্ভব ভালোবাসি। এবং এই 73 বছর বয়সে এসেও কিন্তু তিনি পারফর্ম করছেন। এবারের ঈদেও আনন্দ মেলায় তাকে আমরা দেখেছি পারফর্ম করতে, আবারও সেই একই গানে। 50 বছর পর এসেও যখন একই গান মানুষ এত আনন্দ নিয়ে শোনে, তখন মনে হয় যে এই মানুষটির জীবন সার্থক, তাকে আমরা অসম্ভব ভালোবাসি। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত গুণী সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি ভালো আছেন? আপনি আমাকে আপনি করে বলছেন, খুব অদ্ভুত। সতো হয়েছেন, কোনো অসুবিধা নেই, আপনি আমাকে তুমি করে বলেন। আপনাকে সবসময় রঙিন দেখতে খুব ভালো লাগে। এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ, সেটাও ভালো আছে। তোমরা ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। এই যে আপনি একটু দূরে থাকেন মুন্সিগঞ্জে, চাইলে তো ঢাকাতেও থাকা যায়, তাহলে কেন আপনি সেই মুন্সিগঞ্জেই থেকে গেলেন? আমি থাকি আসলে মুন্সিগঞ্জের, কাজ থাকলে ঢাকায় আসে, যেমন আজকেরটা। হ্যাঁ, আমি এটার জন্য কিন্তু এসেছি, আবার চলে যাচ্ছি। আচ্ছা, কিন্তু এবারের কোরবানির ঈদ আপনার কেমন কাটলো মুন্সিগঞ্জে? এই বয়সে তো বরাবরের মতোই, তবে হ্যাঁ, জীবনের প্রতিটি স্তরের সাথে সাথে এর চিন্তা ভাবনা, আনন্দ বেদনা সবই পাল্টায়। হ্যাঁ, তো ওই ব্যাপারটাও তো এখন পাল্টে গেছে। অবশ্যই। এবার কি হাটে গিয়ে গরু কেনা হয়েছে, নাকি আপনার যে দলবল রয়েছে তারা গিয়ে গরু কিনে এনেছে? না, কোরবানির দেওয়ার যে রেওয়াজ মুসলমান হিসেবে, যখন সামর্থ্য থাকে তখন তো দিতে হবে। হ্যাঁ, তো এখনো আছে। আমার বোন, সে বিদেশ থেকে, সেও পাঠায়, হ্যাঁ। তো এটা একসঙ্গে হয়ে যায় আর কি। আচ্ছা, দুর্দান্ত। আর যখন ছোট ছিলেন তখন তো বোন ভাই বোন মিলে একসাথে থাকতেন। ছোটবেলায় যদি জিজ্ঞেস করে না, তখন তো বাবা দিত, এবং আমি ভাইদের মধ্যে ছোট হিসাবে কিছু আবদার থাকতো, আমি হাঁটু যাব, কখনো নেওয়া হতো, কোনো বছর নেওয়া হতো না। এগুলো ভালোই লাগতো তখন। ওই দিনগুলো মনে পড়ে তখনকার। তবে তখনকার হাটের আর এখনকার হাটের মধ্যে আমার কাছে কিছু তফাৎ কিরকম, এই তফাৎটাই জানতে চাই। তখন ছিল যেন কোরবানির মুখ্য বিষয়টি যেন ফুটে থাকতো, যে বিক্রি করতো, যে কিনতে আসতো, সবার মধ্যে এটি স্যাক্রিফাইসিং ব্যাপারটা কাজ করতো আমার মনে হচ্ছে। আর এখন যেন গরুটা কিনতে হবে, যেভাবেই হোক, চলো কিনি, জবাই দেই। জানি না কতটুকু মর্ম বা মর্ম কথা এর ভিতরে কাজ করে, এটা আমি ঠিক বুঝতে পারি না। তবে যাই হোক, আল্লাহ সবার কোরবানি কবুল করুক, এই কামনা তো করবই। নিশ্চয়ই নিশ্চয়ই। গানে গানে কতগুলো বছর কেটে গেল, আমি ভুল না করলে এটা কয় দশক হবে আপনার? আমার? হ্যাঁ, সঙ্গীতের সাথে
হ্যাঁ, 4-5 দশক তো হচ্ছেই 5 দশক প্রায়। প্রায়। এই যে 5 দশক ধরে আপনি সঙ্গীতের সঙ্গে রয়েছেন, 5 দশক পুরনো বা পেছনে ফিরে তাকালে যদি তখনকার সময়ের যেই ফেরদৌস ওয়াহিদ, তিনি যদি আজ আপনার সামনে আসতেন, তাহলে এই ফেরদৌস ওয়াহিদকে কি প্রশ্ন করতেন? এই প্রশ্নটা কিন্তু অসম্ভব সুন্দর একটি প্রশ্ন, কারণ আমার সঙ্গে যারা ছিল তারা সবাই চলে গেছে, তাদের প্রতি তারা শ্রদ্ধা। একটু সময় পার করে গেছে। আমি আল্লাহ তাআলার রহমতে এখনো বেঁচে আছি। এখানে প্রচণ্ড অভিজ্ঞতার সাথে অনুভূতিও কাজ করে। আমাদের যে সময়টা তখন কেন জানি আমার মতো মনে হলো যে এখন যেমন বিজ্ঞানের উৎকর্ষতা, একেবারে লেটেস্ট এআই, এটাকে যেমন অস্বীকার করারও রাস্তা নাই, আবার এটা নিয়ে অনেকের মন্তব্য থাকলেও কিছুই করার নাই। কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, সেটা তো যুগের প্রয়োজনে বৈজ্ঞানিকরা বের করেছেন, এটারও অবদানকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। আমার মনে আছে যখন মেমোরি কার্ডের ক্যামেরাগুলো আসলো, তখন অনেকে বলছিল এটা প্রশ্নই ওঠে না, আমরা 35-এ শ্যুট করবো, 35 শ্যুট ছাড়া শুটিংই হবে না। আমি নাম বলতে চাই না, বাট তাদের মুখে আমি তাকিয়ে থাকতাম, কি বলে বড় বড় পরিচালক, নায়ক, এরা সবাই। তখন আমি ভাবতাম এটা কি আসলে তাই কিনা। এখন তো নাই, দ্যার ইজ নো 35, সব তো মেমোরি কার্ডের উপরে চলছে। তো ঠিক গান বাজনাটাও আমার কাছে মনে হলো তখনকার, ওটা ছিল আমাদের গ্রামে একটা কথা আছে না, খাঁটি গাওয়া ঘি, ওগুলা ছিল খাঁটি গাওয়া ঘি। এখন যেমন মিক্সড, এই মিক্সড প্রথার মধ্যে এটাই চলবে, কতদিন চলবে বলতে পারবো না। তবে নিজস্ব সৃষ্টি প্রদত্ত মেধা, যেটা এআই যদি জিজ্ঞাসা রাখা, এটাও তো সৃষ্টিকর্তারই দেওয়া, নিশ্চয়ই। শুধু মানুষের মাধ্যমে আসছে। মানুষ তো তার মস্তিষ্কটা কোথায় পেল, ওখান থেকেই তো এখানে তর্ক চলেও না। তবে যেহেতু আমার মনে হয় সেই যুগে ছিল না কিছু, কেন জানি মনে হয় তার সৃষ্টির মধ্যে একটি প্রাণ ছিল, যেটা এখন আমার কাছে দ্রুত হয়ে যাচ্ছে। সেই সময়কার ফেরদৌস ওয়াহিদ এই ফেরদৌস ওয়াহিদকে কি প্রশ্ন করতো? ওটাই তো মজা, আমি বললাম না যে এক জীবনে আমি সবকটাই দেখছি। একটা সময় ছিল যে একটি গান একবারে গাইতে হতো, কোনো কাট চলবে না, কিছুই সুযোগ ছিল না কাট দেওয়ার। আমি রুনা লায়লা ম্যামের কাছে শুনেছি যে রুনা লায়লা ম্যাম এক কাটে পুরো গানটা কমপ্লিট করবেন বলে মুখে মাছি ঢুকে গিয়েছিল, কিন্তু তিনি গান গাওয়া থামাননি, মাছি গিলে গান কন্টিনিউ করছেন। কিন্তু এখন যেটা হচ্ছে, এই আমাদেরকে মানে কি বলে না, একদম গ্রামীণ ভাষায় করে এই জিনিসটা এমন হয়েছে যে এখন এই পদ্ধতি, এই বিজ্ঞানের এই সুবিধাটা তো খালি নিতেই মন চায়। এখন শব্দ থেকে শব্দ ঠিক করা যায়, কিন্তু এই জিনিসটা একদিকে যেমন হচ্ছে, নতুন বিষয়টি যেমন তৈরি করার প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, কিন্তু আমার একটা প্রশ্ন মৌর কাছে থাকবে, প্রাণ কি আছে? সেই প্রাণ আমি পাই না। আমার কেন যেন কয়েকদিন ধরে মনে হচ্ছে যে আমি যে কাজটা করে খুব আনন্দ পেতাম, এই যে উপস্থাপনা করছি আমি, ইদানিং আমি নিজেও আনন্দ পাই না। তো আনন্দ না পেলে আমার আসলে মন দিয়ে কাজ করতে ইচ্ছে করে না। হ্যাঁ, করতে হয়, কারণ অর্থ উপার্জনের জন্য, যেহেতু এটাই আমার জীবিকা। অর্থ না, এই বিজ্ঞানের এই চর্চার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? এটা সত্য। তারপর আমরা এবার মজার গল্পে, যে এই প্রসঙ্গে আর না থাকি, ছেলেবেলার গল্পেই যাব। কতটা দুরন্ত ছিলেন আপনি? আমার দুরন্তপনাটা ছিল অন্যরকম। যতটুকু আমার মনে আছে, আমার একটু হাঁপানি ছিল, কিন্তু আমারও হাঁপানি, কিন্তু আমি ইনহেলার নিয়ে এখানে বসলাম। তো আমাদের বাড়ির একটু উঠান ছিল, ওই উঠানে আমি এদিক থেকে 5-6টা করে ইট নিতাম, আরেক পারে রাখতাম, আবার আনতাম, আরেক পারে রাখতাম। এই দুরন্তপনাটুকু ছিল। আর আমার বাবা খুব শৌখিন ছিলেন গাছ মারার প্রতি, এবং আমাদের বাড়ির সকলকেই উনি শেখানোর চেষ্টা করতেন। এবং তৎকালীন রোববার, যেহেতু আমার বাবা মিশুক ছিল, একটু ধনবান ছিল, তখনকার যারা আধুনিক, মানে যারা ক্লাসিক্যাল চর্চা করত, পল্লী সঙ্গীত করতো, নজরুল সঙ্গীত, তারাই তো আধুনিক তখন, এবং তাদের সঙ্গে তার প্রচন্ড বন্ধুত্ব দেখতাম। প্রতি রোববার চলে আসতো, জলসা বসতো, একটা জলসার মতো হতো। একবার দেখলাম আব্দুল আলিম সাহেবকে, উনি এলেন, অনেক আসতো আমাদের বাসায়, অনেক রাত পর্যন্ত গান করতো, আমি পাশে বসে বসে গান শুনতাম। এই ফোক গানের মর্মটা আমার ব্রেনে কিন্তু ওনার থেকেই গেল। আচ্ছা আচ্ছা, ভালো ছিল তো তখনকার সবকিছু, কেন যেন অন্যরকম ছিল। কার প্রতি কারো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, কিছু বলার সুযোগ তারাই হয়তো কেউ খোঁজেনি। সব মিলিয়ে যদি এই দুই ফেরদৌস ওয়াহিদের
অভিজ্ঞতাকে বলতে বলেন, দুটি আল্লাহ আমাকে দেখালো। তা আমার মনে হচ্ছে ফেলে আসা দিন হয়তো সবার জন্য এটা আসবে, আমার জন্য আজকে বলবো ফেলে আসা দিন ওটা ফেলা হয় না, ওটা স্মৃতির মণিকোঠায় রয়ে যায়। একেবারেই তাই। আর যা হচ্ছে চলছে। আরেকটা ব্যাপার জানতে চাই, এই যে আপনার তো উইকিপিডিয়াতে একটা বয়স দেয়া আছে যে এত বছর বয়স, এটা সম্ভবত সত্যি না। আসলে এই বয়সের কোটায় কততে রয়েছেন এখন আপনি? বয়সের কোটা আমার এই মুহূর্তে বয়স 73। 73, বাহ, দুর্দান্ত। 73 ইয়ার্স, এই বয়সে এসে জীবনের সবচেয়ে বড় উপলব্ধি কি? সবচেয়ে বড় উপলব্ধি আমার, হ্যাঁ, আমি কিন্তু গায়ে থাকি। আমি গ্রামে জানি সেটা। থাকার যদি আমাকে বলেন আমার কোনো উদ্দেশ্য আছে কিনা, না কেন গেলাম তাও জানি না। 39 বছর আমার পদচারণা। আমার বাবার মৃত্যুবার্ষিকীকে তখন 40-এর একটি খাওয়া হতো গ্রামের মধ্যে সবাইকে। তো ওইটার সময় আমি দাওয়াত দিতে গিয়েছিলাম, মা পাঠালো। তখন আমি আমার ভিটাকে পরিণত বয়সে প্রথম দেখলাম, আর ছোটকালে দেখেছি। মনে হলো ভিটাটা পড়ে আছে, আসি না কেন, থাকি এমনিতেই। কেন মনে করলাম জানি না। এসে মাকে বললাম, মা খুব খুশি, আসা যাওয়া শুরু করলাম। 10 বছর থেকে আমি থাকি একেবারে শহর ছাড়া 5 বছর। আর এখন আমার কর্মস্থল ঢাকা, এখনো কর্ম করি, মানে গানের কর্ম, আর কোনো কিছু নাইও আমার, কিন্তু আমার আবাসস্থল একেবারে গ্রামে। ঢাকা শহর আপনাকে টানে না? যদি সত্যি কথা বলতে বলেন, না টানে না। ঢাকা শহরের আমার অভিজ্ঞতা, আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর বহু দেশ দেখিয়েছেন। যত কিছু হোক না কেন, আমার কাছে আমার আধুনিক শহর আমার ঢাকা। ঢাকা শহর বলতে পারি না, এটা সম্ভব না। কিন্তু যদি মনের টানের কথা বলেন, আমি আসলে তেমন তো কিছু খুঁজে পাই না। যদি আমার অহেতুক সময় নষ্ট করার ইচ্ছা না থাকে, গ্রামই ভালো। এখানে আড্ডা এবং গল্পগুজব ছাড়া টুকটাক যেগুলো গান বাজনা করি সেটা তো গ্রাম থেকে এসেও করা যায়। তাহলে তো আমাকে টানে না। তার মানে এই না যে ঢাকা শহর ছাড়তেই হবে, কাউকে যেতেই হবে, তাও না। যার ভালো লাগে। এখন ওই যে বললাম বিজ্ঞানের উৎকর্ষতায় আমি আমার গ্রাম থেকে ঢাকা শহরে 1 ঘন্টা লাগে চলে আসতে। তাতে আমার অসুবিধাটা কোথায়? মগবাজার থেকে যদি আপনি গুলশান যেতে চান, কখনো কখনো 2 ঘন্টা তো লেগে যায় জ্যামে। তো তখন ভাবি এই নির্মল বাতাস, এই নির্মল পানি, এই নির্জনতা, সন্ধ্যার পর এই ধোঁয়া আর গাড়ির আওয়াজ, এগুলো নাই। মনে হয় পাহাড়ের উপরে আছি, ভালো লাগে। এটাকে যদি অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে। মুন্সিগঞ্জে আপনি আড্ডা মিস করেন না? ঢাকাতে যেরকম অনেকের সাথে আড্ডা দিতে পারতেন, ওখানে তো সেই আড্ডাটা দেওয়ার সুযোগ নেই। বা ওখানে আড্ডা দিলে কাদের সঙ্গে আপনি আড্ডা দেন? আসে কিছু কিছু যখন আসে, আমার সবচেয়ে ভালো বন্ধু, পরম গুরুজন আমার চাচা। আচ্ছা, উনি ঠিক পাশেই থাকেন, এমদাদ মাস্টার নামেই তাকে সবাই চেনেন। অত্যন্ত সাদা মনের একজন মানুষ। হ্যাঁ, ওনার সঙ্গে আমার একমাত্র আড্ডা হয়, গল্প হয়। অনেক সময় রাতে জোর করে রেখে দিই, আমার সঙ্গে চলেন একসাথে ঘুমাই। আড্ডা যদি বলেন ওটাই। আর আমার কোনো আড্ডা হয় না। যেমন অনেকে আছে না, বাজারে গেল, বসে চা খালো, অনেক সময় কাটা, আমার এটা ইচ্ছাও জাগে না। তাহলে আপনি হয়তো প্রশ্ন করবেন কি করি আমি। আমি আরো কিছুদিন পরে বলতে চাই কি করি। না না, আমি আজকে একটু জানতে চাই যে কি করেন। তবে আমি একটু বলবো, এটা 3 তলা। যেমন এখানে চুন সুরকির ব্যবস্থাও ঢালাই করা আছে, আবার টিনের বলাটের মতো অনেকটা হাফ অ্যান্ড হাফ। এর ভেতরে একতলায় মেহমানদের, দোতলায় আমাদের রেসিডেন্স, আর আমার এক বোন যে দেখাশোনা করে আমাদের, ওর 2 বাচ্চা, ওরাই আমার বন্ধু। 3 তলায়। আর ওখানে আমরা যদি মসজিদ বলি তাহলে মসজিদ, যদি উপাসনালয় বলি তো উপাসনালয়, যদি স্রষ্টাকে বিশ্বাস করে ডাকার ব্যবস্থা হয় তো ওটা 3 দিকে খোলা, গ্রিল দেওয়া। সেই বৃষ্টির সময়টুকু হয়তো খুব জোরে বৃষ্টি আসলে থাকাটা মুশকিল হয়। ওখানে বসে থাকলেও অনেকটা ভালো লাগে। চারিদিকে গাছপালা, যখন সন্ধ্যা হয় তখন অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়।
এটা গ্রহণ করা না করা, কেউ যদি বলে এই তোমার তো মেয়ে বিয়ে বয়স হয়ে গেছে, তুমি তো এটা বলবাই, আসলে তা না। যার ভালো লাগার তার 19-এও লাগে, যার ভালো লাগার তার 90-তেও লাগে। ঘটনা এটা সবই ডিপেন্ড করে। আত্মা কোনোদিন আত্মার বয়স আছে বলে আমি বিশ্বাস করি না। আচ্ছা, আত্মার কোনো বয়স থাকে না। মানুষ যখন চলে যায়, আত্মাটা চলে যায়, তার গন্তব্যস্থল কোথায় জানি না, দেহটা চলে যায় মাটির নিচে। এটাই যদি জীবন হয় তাহলে ভাবি না কেন? বাকি সময়টা যদি ভাবতে পারি, উপলব্ধি করতে পারি ওই আসমানের কথা, বন্ধু কি? একদম একদম। আমি এবার বাবা ছেলের গল্প শুনতে চাই, হাবিব ওয়াহিদ এবং আপনি। আপনাদের এখন হাবিব ওয়াহিদকে আমি যেটা বলবো, সঙ্গীত জগতে একজন ট্যালেন্ট, যোগে যোগে সবাই আসছে আমাদের দেশে, অনেক ট্যালেন্টের মাঝেও সেও একজন। ওর একটি গুণ আমি খেয়াল করি। কি সেটা? যেমন ও যখন নিজে গান করে বা অন্যকে গাওয়ায়, ওর মন মতো না হওয়া পর্যন্ত ও ছাড়ে না, হ্যাঁ, সেটা বাপকেও ছাড়ে না। তো এখানে ছোট্ট একটা ঘটনা আমি বলবো, নিশ্চয়ই। যে একবার জিঙ্গেল করতে গেলাম, কোম্পানির নাম নাই বললাম এখানে। তো আমি যখন গাচ্ছি, আমি আর ন্যান্সি দুজনেই করি, হ্যাঁ হ্যাঁ, তো গাচ্ছে, আমাকে বলে তোমার কি হয়েছে? জানো না, এটা তো ছেলে মেয়ে দুজন অ্যাক্টিং করবে, তারা মডেল, তাদের প্রেমের একটা অনুভূতি দেখানো হচ্ছে, তোমার কাছে আমি প্রেম দেখছি না কিছু। আমি কোনো উত্তর দিতে পারছি না। বলে তুমি এক কাজ করো, তুমি আজকে যাও, 1 সপ্তাহ পরে আসবা। আমি 2 ঘন্টা ট্রাই করলাম, হলো না। তো বললো 1 সপ্তাহ হ্যাঁ, 1 সপ্তাহ পরে তুমি আসো, তোমার অনুভূতি পাচ্ছি না, তোমার সুর লয় তাল সবই ঠিক আছে, কিন্তু আমার তো এক্সপ্রেশন দরকার। তো সেটাই না হলে তো পিকচারেশন ভালো হবে না, প্লিজ ইউ ট্রাই ওয়ান্স। এবং বললো তুমি যদি তোমার অনুভূতি না আসলে কিন্তু ভালো হবে না, আমি এখন কাউকে আমার বাধ্য হবে, সময় তো দিবে না তো ওরা। ঠিক 1 সপ্তাহ পরে আমি গেলাম, কোনো প্র্যাকটিস করি না, কিচ্ছু করিনি। ও বললে তো হলো না, আমার অনুভূতি তো আর প্র্যাকটিস করে আসে না। আমি গেলাম, বিলিভ মি 15 থেকে 16 মিনিট লাগলো। তখন কাজটা শেষ করে বন্ধ হয়ে বলে, এই আজকে তোমার ভিতরে প্রেম কোত্থেকে আসলো? হ্যাঁ, তুমি কোত্থেকে আসছো? হাসতে হাসতে অস্থির। এই ছিল ওর একটা ব্যাপার। আর একটা জিনিস আমি দেখি, ওর কখনো আমি এখন পর্যন্ত দেখিনি মোটামুটি কাছাকাছি কোনো যৌন উন্মাদনা বা অশ্লীলের ধারে কাছে কোনো শব্দ থাকলে ও সেই গান করবে না, করে না। এখন কেন? আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কেন, কি হয় কমার্শিয়ালি, তুমি তো টাকা পাবে? বলে না, আমার মন থেকে আসে না। এই একটা জিনিস সে বললো, আমি দেখিও নি, জানি না আগামীতে প্রচুর টাকার বিনিময় কি করবে না করবে, কিন্তু আমি এটা পাইনি এখন পর্যন্ত। আচ্ছা, এই যে মুন্সিগঞ্জ থেকে আপনি আজকে ঢাকায় এলেন, আজকে কি হাবিব ভাইয়ের সঙ্গে আপনার দেখা হবে? না, সে কি আপনাকে দেখতে মুন্সিগঞ্জে যায়? মাঝে মাঝে যায়, ও নিজেও জমি কিনেছে ওখানে। ও, কিন্তু আমরা কিন্তু মুন্সিগঞ্জ জেলার আন্ডারে বিক্রমপুর, আচ্ছা, এটা বিক্রমপুর। বললে মানুষ বেশি চিনে, রাজা বিক্রমাদিত্য। হ্যাঁ, বিক্রমপুরের রসগোল্লা খুব মজা, খুব স্পঞ্জের তো। স্পঞ্জের। হ্যাঁ হ্যাঁ, আমি একবার ইমদাদুল হক মিলন স্যারের বাসায় গিয়ে খেয়েছিলাম, উনিও তো বিক্রমপুরের আচ্ছা। ছেলে। সো এই যে বিক্রমপুরে তিনি আসলে যখন যান, তখন কি বাবা ছেলের গান নিয়ে আলোচনা হয়, নাকি ওখানকার আবাসস্থল, ওখানকার সবকিছু মানে নিয়ে আসল আলোচনা ভিত্তিকটা হয়? নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে? হ্যাঁ, অবশ্যই আলোচনা তো হবেই। হাবিব গ্রাম খুব ভালোবাসে, এটা বুঝি। আচ্ছা। তবে কর্মক্ষেত্রের কারণে হয়তো এখন তার আসা যাওয়া কম যায়। নিজের জমিও কিনলো তো। আমার মনে হয় গ্রামের প্রতি তার অগাধ টান। গ্রামের মানুষজন, চাচা সবসময় একটা উদ্যোগ করে, বছরে একবার প্রোগ্রাম করবে। হাবিবকে বলি যাই, কিন্তু বাহ, কোনো পারিশ্রমিক তো কথাই নাই, যায়, গানও করে। গ্রামের মানুষজন খুব স্বতঃস্ফূর্তভাবে আসে। তো এই হিসেবে নারীর প্রতি তার একটি অজানা টান মনে হয় আছে। আছে। আপনি যখন মুন্সিগঞ্জে বা বিক্রমপুরে থাকার উদ্দেশ্যে গেলেন, তখন তো এলাকার বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন গ্রাম থেকে মানুষ আপনাকে দেখতে আসতেন। এখন তারা আপনাকে কিভাবে দেখেন? নিজেদের এখন একজন আসে, হিসেবে? তবে গ্রামের না। হ্যাঁ, যখন ঢাকায় বেড়াতে- যারা থাকে, বেড়াতে অন্য যখন ডিস্ট্রিক্টের, তারা যখন এসে শুনতে পায়, তারা তখন খুব উৎসাহ নিয়ে আসে। আমার বাড়িঘর কেমন, কিভাবে থাকি, কি সব দেখতে আসে, একটু কথা বলে, ছবি তুলে, এটা করে। এটা যদি আমাকে প্রশ্ন করেন, এটা শিল্পীর জন্য বিশাল ভাগ্যের একটি ব্যাপার। অবশ্যই, নিঃসন্দেহে। বিড়ম্বনা তো হওয়ার কোনো কারণ নিঃসন্দেহে। নেই। এই পরিমাণ জনপ্রিয়তা কি দেখেছিলেন আপনার বাবা? হ্যাঁ, আমার বাবা 84 পর্যন্ত দেখে গেছে, একদম ভালোটাই দেখে গেছে। মা দেখেছেন? মা মারা গেল 2005-এ।
তার মানে মা তো আপনাকে উনি দেখেছেন। হ্যাঁ দেখেছেন। তো আমার মনে আছে যে এমন একটা মাদানা সব গানগুলি হ্যাঁ, শুনতো। তা আমার একটা গান ছিল, এখন ওটা গাওয়া হয় না, ওই সেই সময় খুব পপুলার ছিল গানটি। পাপি আমি তা তো জানি, বুঝেও বুঝি না, জন্ম নিয়েও কেন আমি মানুষ হলাম না, নিজের পাপে নিজে আমি জ্বলে পুড়ে অজান পথ চলেছি। হায়, গানটা যখন রেকর্ডিং করব তখন তো একবারে গান সব কিছু 3 দিন খুব গাচ্ছি আর খালি প্র্যাকটিস করছি। তো একদিন হঠাৎ মা এসে বলল, কি পাপ তুই করলি রে, যে তোকে এই পাপ, তুই কি পাপি, তুই খালি গেয়েই যাচ্ছিস। আমি আর মাকে কি বলবো, বললাম মা তোমার দয়া এখনো পাপি হইনি, জানি না আগামীতে কি হব। তো বললো হ্যাঁ গানটা সুন্দর। আচ্ছা যেমন আমি যখন প্রথম গান করি, এটা ছিল লুকিয়ে, আচ্ছা কয়েকদিন পরে ম্যাট্রিক পরীক্ষা হবে, তো ম্যাট্রিক সরি ইন্টারমিডিয়েট। আচ্ছা তো আলম খান সাহেবের ছবিতে গান গাবো অন্তরালে। আমি গেলাম, বাসায় কাউকে বলিনি, বললে মার কানে গেলে কি বলে না বলে। তো ওইটা কি তখন প্রথম ছিল প্লেব্যাক? প্লেব্যাক, প্রথম playback? প্রথম প্লেব্যাক, কাউকে বলিওনি। তো তখন চিত্রালী একটা পত্রিকা পারো, সব বিনোদন জগতের, আচ্ছা। সপ্তাহে একদিন চিত্রালী সাপ্তাহিক পত্রিকা। হ্যাঁ, ওটা গান গাওয়ার পরের শুক্রবার না রোববার, হ্যাঁ তো নিউজে চলে আসছে। উনি তো দেখলো আমার একটা ছবি, নাম ঠিকানা সব। তো আমার মনে আছে আমাকে খবর দিল, লন ছিল তখনকার, তো লন থাকে অনেক কিছু, বাড়ির ভেতর বাগান। তো ডাকলো, উনি যে চেয়ারে বসা আর চেয়ারগুলো খালি, আমি গিয়ে গেলাম, বসলাম, একটু আহ্লাদ করার চেষ্টা করলাম, উনি গম্ভীর, কিছু বলে না। তো পরে পত্রিকাটা আমার হাতে দিল, এটা কি? দেখো। আমি পড়লাম, আমি মাকে দেখি, একবার খবরের কাগজটা দেখি, আমি কিছু বলছি না, খালি বললো দেখো তুমি যা করছো এটা তো এই পরিবারের সঙ্গে যায় না। হ্যাঁ তখনকার যা ধ্যান ধারণা, কোন সালের কথা বলছেন? এটা আমার যতদূর মনে পড়ে 78-89 হবে, আচ্ছা আচ্ছা সেই সময়কার কথা। তো এটা যাচ্ছে না, তুমি জানি না আগামীতে কি করবে, তুমি বুঝে শুনে কাজ করো, আমার কিছু বলার নেই। কিন্তু পালাক্রমে দেখলাম, যেমন তারপরে যখন এর আগের ঘটনা ম্যাট্রিক পরীক্ষা, আমি শুধু খালি গান শিখি রেকর্ডে, গ্রামাফোন রেকর্ড। তো 21 দিন বাকি, দেখে আমি তো এগুলো কিছু মানি না, উনি এসে পুরা এত 150 রেকর্ড আর গ্রামাফোন মেশিনটা ভেঙে ফেললো। ভেঙে দিল, বললো আগে পড়াশোনা, তারপর যা খুশি করো। তো কী করবো আর, এখানে করলাম, পরীক্ষাও দিলাম, রেজাল্টও খুব চমৎকার, ভালো, এবং বন্ধু বান্ধবরা আবার সব কিনে দিল। এই করতে করতে আমি কখন যে নিজেকে গায়ক হিসেবে তৈরি করলাম, আমি দেখলাম আমি একজন কিছু হলাম, ছোটোখাটো হোক যাই হোক। যখন এমন একটা মাদানা গেল, চারিদিকে নাম ডাক, আগে যদি মামুনিয়া। অনেক মামুনিয়াটা, তখন দেখলাম যে কিছু বলেও না, হাওয়ানো বলে না, নাও বলে না, মনে মনে দেখি খুশি একটু হয়। কেন যেন কোথায় তার খুশি খুশি লাগে, বাহ। এই ভাবটা। হতে পারে যে তাদের হয়তো টাকা পয়সা ছিল, কিন্তু জনপ্রিয়তার মজাটা তারা হয়তো জানতো না। আমার বাবা ছিল নিশ্চয়ই পরিচিত তার পরিমণ্ডলে, ব্যবসায়িক পরিমণ্ডলে, কিন্তু যখন আজকে মৌ যেমন যেদিকে যায় সেদিকেই মৌর আমার বিশ্বাস মোর বাবা মাও খুব খুশি হয়। Thank you আর এখন so তো much. এটা অ্যাকসেপ্টেন্সের মধ্যে চলে এসেছে। জি। তো তখন দেখলাম জিনিসটা তার ভালো লাগলো, এবং আর সে কোনো সময় কিছু বলেনি, এবং এরপর সে উৎসাহই দিত, বাহ সে তার পছন্দ করতো। কিন্তু বাবা আরেক জিনিস, বাবা কিন্তু পছন্দ করতো, হয়তো বা মায়ের ভয়ে কিছু বলতো না, কিন্তু পছন্দ একসময় তো দুজনেই খুব খুশি। একদম। আজকে প্রায় 50 বছর চলে গেল। হ্যাঁ। তো সবচেয়ে মজার ব্যাপারটি হলো কি? এই যে এবারের ঈদের আনন্দবেলায় আমাকে আমন্ত্রণ জানালো একটা গান করবেন, আচ্ছা কবির বকুল। কবির বকুল ভাই। হ্যাঁ তা আমাকে বললো, আমি বললাম হ্যাঁ করবো, কি নতুন গান? বলে না, অন্য কোনো গান না, আপনাকে ওই এমন একটা মাদেনে গেতে হবে, গাইতে হবে। হ্যাঁ নতুন আঙ্গিকে আপনি করেন, বাট এটাই গেতে হবে। ভাবলাম এই 50 বছরের পরে একই গান আনন্দ মেলায়,
তারা আবার চায়ও না। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে কিন্তু প্রায় 15টি নতুন গান শুনতেও চাইলো না, বলে না এটাই চাই। সেক্ষেত্রে ধরেন আমি যখন পৃথিবীর দৌড়ে যাই, ঢাকায় যাই, গ্রামে যাই, যেখানে যাই, 3টে গান যদি আমি না গাই, অর্গানাইজার থেকে শুরু করে দর্শকরা আমার জন্য গান গাওয়াই হলো না। তো 50 বছর একটি গান যখন মানুষ শুনতে চায়, একটি শিল্পীর আর কি চাই? এটা তো এক ভালোবাসা। জীবনে আর কিছুর দরকার নেই। আসলেও কিন্তু একদম। আমরা হয়তো অস্থিরতায় থাকি, কিন্তু ভেবে দেখেন তো, যার গানের ভালোবাসা একটানা 50টি বছর চলে আসছে, এর থেকে আর কি ভাগ্যে থাকতে পারে? একদম একদম। প্রথমটা আসলো এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। এই গেল। হ্যাঁ, তারপর সময় পার হলো, লাকি আক্রান্তের একটা গান শুনলাম সমুদ্র সৈকতে, সম্ভবত 31শে ডিসেম্বর হতে পারে, 75 কি 76 হবে। তো প্রোগ্রাম শেষে 31st নাইটের আমরা গান গাচ্ছি, ওখানে কাজী কেবিয়া, রথীন্দ্রনাথ, আরও অনেকেই ছিল। তো লাকি বলে এই চল একটা নতুন গান করি, এলোমেলোভাবে গাইলো। শুধু আগে যে এই জ্বালার প্রাণী সয় না, এই শব্দটা ছিল। তো গানটা গাইলো, সবাই তো তখন পাগল হয়ে এলো। ওই অবস্থায় সবাই বলছে ও গাবে, ও গাবে, আমি কিছু বলছি না। ও তো আমার ক্লাস ফ্রেন্ড, একদম ছোটবেলার, ইনফ্যান্ট থেকে 8 পর্যন্ত আমরা একসাথে, সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। তারপরে আমি ঢাকা এলাম, ও আসলো। 2 দিন পরে আমি ওর বাসায় গিয়ে হাজির, বললাম দোস্ত তুমি তো গানটা আমাকে দিতে হবে। আমি তো তৈরি হলো না, গানটা লেখা হোক, এটা দেখা যাক না, তুই গাইতে চাচ্ছিস, দেখা যাক। বুঝলাম ও নিজেই গেতে চায়, আমি তো নাচের বান্দা। তখন বলে তুই লেখার ব্যবস্থা কর। লাকি এখন কি বলছেন? হ্যাঁ, তা আমি ওই যে ওরই তারই বন্ধু মোহাম্মদ নুরুল হুদা সাহেব, তাকে ধরলাম, ভাই আপনি আসেন, আপনি না আসলে হবে না। লেখা হয়ে গেল গানটা, 8-10 দিন লাগলো, এবং সেইভাবে ও তখন কমপ্লিট করলো। ও জানে আমি প্রায় প্রতিদিনই ওকে যাই না, একটু বিরক্ত করি। তখন তো মোবাইল নাই, এমনি ল্যান্ডফোন ছিল। হঠাৎ একদিন বৃষ্টির দিন ভোরবেলা, সম্ভবত জুন হবে, ও এসে হাজির, বলো তুই যদি আগামী কালকের মধ্যে তোর প্রোডাকশনে তোর পয়সা খরচ করতে হবে, যদি করতে পারিস তাহলে তুই গানটা গাবি, কিন্তু রিমেম্বার আজ রাত 12টার মধ্যে আমাকে কনফার্ম করবি। প্রথমে গেলাম ইপসা স্টুডিও, জিঙ্গা গোষ্ঠীর সাফায়েত ভাই, তাকে বললাম, আস্তে আস্তে বল ঠিক আছে নাও, তোমার জন্য রইলো কালকে। একজন একজন করে আমি মিউজিশিয়ান ঠিক করলাম। সেই তবলা ছিল, এখানে হাবলুও ছিল, আমাদের বাকি নিজে কিবোর্ড বাজালো, এরপরে আরও বেজে আসলো অনেকে, ফিরোজ সে তো এমনি আসলো। তো গানটা পরের দিন যখন লাকিকে আমি ঠিক রাত 12টা 5-এ আমি ওর বাসায় গেলাম, আমি বললাম সব রেডি সেট, কারা কারা বাসে বাজাবে রমান ভাই তখন রুনালালের সঙ্গে তখন বাজাতো। সে তখন বলল যে এই গানটা এই হবে, ঠিক আছে, রাজি হয়ে গেল। পরদিন রেকর্ড হলো। প্রথম গানটা শোনালাম আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, চলে গেছেন, শিশু সাহিত্যিক, গোল্ড মেডেল পাওয়া, বাংলা একাডেমির মহাপরিচালক। উনি শুনলো, 2 বার শুনলো গানটা, শুনে বললো তোর এই গান দেখিস, খুব জনপ্রিয়তা পাবে। এই গেল আগে যদি জানতাম। তারপরে লাস্টে আসলো মামুনিয়া, একই নুরুল হুদা সাহেবের লেখা ওর সুর। এটা তো মাইল ফলক। এই 3টে গান না গেলে যেন আমাকে স্টেজ থেকে নামতে দেয়। এই জন্য আজকে তো আপনাকে যেতে দিব না, একদম শেষে রয়েছি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিদায় নেবার আগে এই গান দুটো একটু শুনতে চাই। তাহলে এটাই করি, হ্যাঁ, সার্বজনীন সব মানুষের জন্য। এখনো একই মঞ্চে বাচ্চাদেরও নাচতে দেখি, বড়দেরও নাচতে দেখি। তালে তালে সকলি নাচে, বাবুই দোলে তালেরি গাছে, টুনা টুনি নাচে, তালে তালে নাচে, আমি যে হাই নাচতে জানি না, জারি সারি ভাটিয়ালি, যা খুশি গানেতে গা, মামুনিয়া 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 মামুনি।
মামুনিয়া, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই পাশের মানুষটিকে ভালো রাখুন, এই কথা আমি প্রতিদিন বলি। আর গান শুনুন, গান আসলে আত্মাতৃপ্তি যোগায়। আর অবশ্যই থাকুন টিভিএস এর সঙ্গে।